TBN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556 লগ ইন করুন www.totalcablebd.com। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি TBN24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান TBN অ্যানালিসিস। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন আমাদের সাথে, অর্থাৎ TBN24 টেলিভিশনের সাথে। যারা বাসায় বসে সরাসরি দেখছেন, যারা পরবর্তীতে ইউটিউবে দেখবেন এবং যারা ফেসবুকে দেখছেন, আমি জানি না এখনও দেখতে পাচ্ছেন কিনা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে রাখছি। আশা করি আপনারা সবাই আছেন। আজ শুক্রবার এবং সেই অনুসারে আজকের অনুষ্ঠানটি একটু ভিন্নভাবে সাজানো। আপনাদের বিভিন্ন রকম প্রশ্নের আমরা উত্তর দিয়ে থাকি, সেটাও অব্যাহত থাকবে আজ। এবং গত সপ্তাহের ফ্রাইডেতে, অর্থাৎ শুক্রবার যে অনুষ্ঠানটি আমরা করেছিলাম যে ম্যারেজ কেস অ্যাডজাস্টমেন্ট কীভাবে করতে হয়, তারই পরিপ্রেক্ষিতে আজ যে অনুষ্ঠানটি সাজিয়েছি আমরা, সেটি হচ্ছে এরকম অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, কিন্তু একটু ডিফারেন্ট। এই অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের বিভিন্ন বিষয় আজকে নিয়ে আলোচনা করবো আমরা, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর গ্রিন কার্ড। যদি মানে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস আমরা সাধারণত বলে থাকি, এটা টেকনিক্যাল ওয়ার্ড, কিন্তু এটির আসল কথা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর গ্রিন কার্ড। এবং এটি কীভাবে করা যায়, কে কে করতে পারবেন, কে কে করতে পারবেন না, তার জন্য একটি প্রশ্ন সম্বলিত একটি স্লাইড থাকবে, সেটি তুলে ধরবো কিছুক্ষণের মধ্যেই। এবং আজকের আলোচনায় আমার সাথে যোগ দিয়েছেন মোহাম্মদ এন মজুমদার, LLM মাস্টার অফ লজ, যাকে আপনারা প্রায় দেখে থাকেন, আমাদের নিয়মিত প্যানেলিস্ট। মোহাম্মদ এন মজুমদার, স্বাগত জানাচ্ছি আপনাকে। আশা করি আপনি শুনতে পাচ্ছেন এবং ভালো আছেন। থ্যাংক ইউ হাবিব ভাই, আপনাকে ধন্যবাদ। ওকে, তাহলে আমরা দেরি না করে আমি স্ক্রিনে কিছু প্রশ্ন আপনার জন্য তুলে ধরতে চাই প্রথমে, এবং আপনার কাছে আমি অনুরোধ করব যে 5টি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, এই 5টি প্রশ্ন একটি একটি করে আমরা উত্তর দিব। আপনারা যারা দেখতে পাচ্ছেন এবং এর মৌজা আপনি মনে হয় আপনিও দেখতে পাচ্ছেন, হু ক্যান অ্যাপ্লাই ফর গ্রিন কার্ড, এটি একটি কথা। এইটি কথাটি ছোট্ট হলেও আসলে গ্রিন কার্ড অ্যাপ্লাই করার ক্রাইটেরিয়া কিছুটা আছে, সেই ক্রাইটেরিয়াগুলো উনি পরিষ্কার করবেন। দ্বিতীয় হচ্ছে, ক্যান ইউ ফাইল ফর গ্রিন কার্ড ওয়াল ইউর অ্যাসাইলাম ইজ পেন্ডিং, অর্থাৎ আপনার রাজনৈতিক আশ্রয় যখন পেন্ডিং, অর্থাৎ চলছে কিন্তু এখনও কোনো রেজাল্ট আসেনি, এই অবস্থায় কি আপনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন কিনা, যদি পারেন সেটা কিভাবে, না পারলে কেন। ক্যান ইউ এ ভিজিটার ফাইল ফর গ্রিন কার্ড, একজন যারা অনেকেই আসেন বাংলাদেশ থেকে, বিভিন্ন দেশ থেকে এখানে ট্যুরিস্ট ভিসায়, তারা কি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন কিনা। তারপরে এটা হচ্ছে হু ফাইল ফর এ গ্রিন কার্ড, হু কোয়ালিফাই, কারা কোয়ালিফাই করেন, কারা এলিজিবল এই গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন ফাইল করার জন্য, এটিও একটি ব্যাপার থাকবে আলোচনায়। অ্যান্ড হোয়াট ডিফারেন্ট টাইপস অফ গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন অ্যান্ড এলিয়েন নাম্বার ক্যান ফাইল নাও, এখন এই মুহূর্তে কারা কারা আছেন যারা গ্রিন বা এলিয়েন যারা আছেন তারা গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই সমস্ত বিষয়ে মোহাম্মদ এন মজুমদার আপনাদের কাছে তুলে ধরবেন একটি একটি করে। মোহাম্মদ এন মজুমদার, চলুন তাহলে আমরা শুরু করি। থ্যাংক ইউ হাবিব ভাই, বরাবরের মতো আপনাকে অসংখ্য ধন্যবাদ একটা জনগুরুত্বপূর্ণ বিষয় আলোচনা শুরু করার জন্য। বিশেষ করে আজকে আপনার মূল্যবান সময়ও দিয়েছেন বিগিনিং থেকে। আশা করি আমরা এই 5টি বিষয়ে ভালোভাবে ব্যাখ্যা করতে পারবো, যাতে করে জনগণ বুঝতে পারে। কারণ সামান্য আলোচনা চাইতে আলোচনা না করাই ভালো, যদি জিনিসটা ক্লিয়ার না হয়। তাহলে ওভাবেই শুরু করি। নাম্বার 1, হু ক্যান কোয়ালিফাই ফর এ গ্রিন কার্ড, কারা কোয়ালিফাই করবে। সো কোয়ালিফিকেশন যেটাকে কোয়ালিফাই করা, হু ক্যান ফাইল ফর এ গ্রিন কার্ড, কারা গ্রিন কার্ড অ্যাপ্লাই করতে পারবেন। যেমন ধরুন আলোচনার প্রারম্ভে হাবিব ভাই বলেছিলেন ম্যারেজ বেসড গ্রিন কার্ড, যদি বিভিন্ন রকমের বিষয় যদি এখানে এসে থাকেন এবং বিষয় আসার পরে যদি তাদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, ভিসার মেয়াদ নাও থাকে, এক্সাম্পল বলা যাইতে পারে হয়তো 10 বছর আগে আপনি আসছেন, 10 বছর পর্যন্ত এখানে রোমিং অ্যারাউন্ড করছেন, কিছুই করেন নাই। এখন যদি আপনি কোনো US সিটিজেনকে বিয়ে করেন, সেক্ষেত্রে এখনো আপনি গ্রিন কার্ড আবেদন করতে পারেন। এই প্রসেসটাকে বলা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, এবং আপনি এই জন্য আবেদন করতে পারেন। এছাড়া যেমন যারা বিভিন্ন H1 ভিসায় আছেন, H1 ভিসা থাকাকালীন 3 মেয়াদের পরে যদি আপনার এমপ্লয়ার আপনাকে স্পন্সর করে, সেখানে আপনি গ্রিন কার্ড অ্যাপ্লাই করতে পারেন। L ভিসা যারা আছেন এবং যারা স্টুডেন্ট ভিসায় আছেন, যেমন স্টুডেন্ট ভিসায় আপনার লেখাপড়া শেষ করার পরে আপনি হয়তো ব্যাগেজ নিয়ে যাওয়ার, ফার্ম পে যাওয়ার শেষ পর্যায়ে, সেক্ষেত্রে যদি আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে থাকেন, সেটাও আপনি গ্রিন কার্ড ফাইল করতে পারেন। অথবা কোনো বিগ কোম্পানি যদি আপনাকে স্পন্সর করে, সেখানে আপনি গ্রিন কার্ডের জন্য
অ্যাপ্লাই করতে পারেন। সো বিভিন্ন পদ আছে, এক একজন এক একভাবে কোয়ালিফাই করে। এই যে আমি কতগুলো কথা বলেছি, এগুলো ছাড়াও আরো বিভিন্ন বিষয় থাকতে পারে বেসড অন দি কোয়ালিফিকেশন, সেগুলো আপনার তবে মোস্ট ইম্পর্টেন্ট হলো এই যে আমরা কোয়ালিফিকেশন প্রসেসের কথা বলছি, এটা সাধারণ ডিসকাশন যেটা আমরা অলওয়েজ বলে থাকি, পরে আপনাকে আপনার লয়ারের শরণাপন্ন হইতে হবে। কারণ ইট ইজ এ ভেরি বিগ প্রসেস, ইম্পর্টেন্ট প্রসেস। এটার জন্য সস্তায় যে কোনো জায়গায় যে কোনো থেকে অ্যাপ্লিকেশনটা করা না হয়। সো দ্বিতীয় বিষয়টা, ক্যান ইউ ফাইল ফর এ গ্রিন কার্ড হোয়াইল ইউর অ্যাসাইলাম ইজ পেন্ডিং? এটা অত্যন্ত ভাইটাল কোশ্চেন। কারণ অনেকের গ্রিন কার্ড অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন অ্যাসাইলাম অফিসে 10 বছর ইভেন কি তার থেকে বেশি সময়ও পেন্ডিং আছে। এই পেন্ডিং থাকাকালীন মানুষ অনেক ফেড আপ হয়ে যায়, বলে অনেকে মনে করে যে এটা কখন দেখবে, আমি আর থাকবো না, চলে যাব। এর আগে আপনি তখন এক্সপোজ করতে পারেন। এইটা পেন্ডিং থাকাকালীনও যদি আপনি কোনো ইউএস সিটিজেনকে বিয়ে করে থাকেন, সেই ক্ষেত্রে আপনার অ্যাসাইলাম পিটিশনটা ডিসকন্টিনিউ করিয়া অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস অর্থাৎ ডাইরেক্ট গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারেন। এছাড়া অনেকে দেখা গেছে অনেক আগে এখানে আসছেন, আসার পরে এখানে তাদের ইউএস সিটিজেন ছেলে মেয়ে হয়েছে, কিন্তু আপনার অ্যাসাইলাম কেস করছেন বা কোনো কেস করেন নাই, আপনি ইলিগাল আছেন। সেক্ষেত্রে আপনার ওই যে এখানে জন্ম নেওয়া শিশু, তা এখানে যখন সেই আপনার জন্ম নেওয়া ছেলেটা বা মেয়েটা 21 বছর বয়স হবে, সেও আপনার জন্য ডাইরেক্ট গ্রিন কার্ডের জন্য এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওইটাও কেউ বলা হয় অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস। ওইটা অনেকটা বিয়ের কেসের মতোই, একই সময় 15 to 16 মান্থে আপনি এখানে গ্রিন কার্ড পেতে পারেন। যে সমস্ত পিতা মাতা তাদের ছেলে মেয়েরা এখানে 21 বছর পর্যন্ত বয়স হয়েছে এবং এখানে জন্মগ্রহণ করছে। সো এছাড়া যখন ইভেন কি কোর্টে যখন মাস্টার হিয়ারিং হয় বা ইন্ডিভিজুয়াল হিয়ারিং চলাকালীনও যদি অন্য কোনো ভাবে আপনার গ্রিন কার্ডের জন্য কোয়ালিফাই করে থাকেন, সেক্ষেত্রে আপনার আইনজীবী আপনার মোশন টু উইথড্র ফাইল করিয়া আপনাকে অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাসে নিয়ে যেতে পারে, সেটা আপনারা এক্সপোজ করতে পারবেন। সো সুতরাং যারা গ্রিন কার্ড সুতরাং যারা অ্যাসাইলি পিটিশন পেন্ডিং আছেন, তারা এই ব্যাপারটা এক্সপোজ করবেন, আপনাদের আইনজীবীর সাথে শরণাপন্ন হবেন যে আপনার অ্যাসাইলাম কেসটা কি ভালো হবে নাকি অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস ফাইল করার জন্য পথ অবলম্বন করা ভালো হবে। তৃতীয় কোশ্চেন হচ্ছে, ক্যান এ ভিজিটার ফাইল এ গ্রিন কার্ড? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন অলসো। যারা এখানে ভিজিটে আসেন, ভিজিটে আসার পরে অনেকে ভিজিট এক্সটেনশন করেন এবং ভিজিটে এসে এখানে কোনো স্বামী স্ত্রী কেউ কারো প্রাইমে পড়েন, সেক্ষেত্রে আপনার গ্রিন কার্ড হতে পারে। তো অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস অন্য একটা পদ, স্ট্যাটাস চেঞ্জ। কেউ অনেকে হয়তো সেখানে এই ভিজিট বিষয়ে আসার পরে স্টুডেন্ট বিষয়ে কনভার্ট করতে পারেন এবং অন্যান্য যেমন ইবি এমপ্লয়মেন্ট বেসড কোনো কোম্পানি বা কোনো সংস্থা যদি আপনাকে স্পন্সর করে, সেখানেও আপনি এমপ্লয়মেন্ট বেসড অ্যাপ্লিকেশন করতে পারেন। এছাড়া ভিজিট চলাকালীন, ভিজিট শেষে বা যখন স্ট্যাটাস চলে যাওয়ার পরেও আপনারা যদি ইউএস সিটিজেনকে বিয়ে করেন, সেই ভিজিটর এবং যারা বিজনেস ভিসা আসছেন তারাও গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন করতে পারেন। এটা সার্টেন ক্রাইটেরিয়া মিট করতে হবে। হু কোয়ালিফিকেশন প্রসেস সেটা স্ক্রুটিনি করতে হবে ল ফার্মের মাধ্যমে বা যারা এক্সপার্ট আছে এক্সপার্টের মাধ্যমে। অনেক ক্ষেত্রে দেখা যায় যারা বর্ডার ক্রস করে আসছেন এখানে, কিন্তু এরপরে কাউকে না বলিয়া এখানে আপনি ইউএস সিটিজেনকে বিয়ে করছেন। এটা যদি বিয়ের জন্য বিয়ে হয়, দ্যাটস ফাইন। আর যদি আপনার ইচ্ছা থাকে, ডুয়েল ইন্টেনশন থাকে যে আপনি হয়তো সেখানে গ্রিন কার্ডের প্রত্যাশা করতেছেন, সেটা হবে আপনাকে চিন্তা করে দেখতে হবে। যাদের I-94 অর্থাৎ লিগেলি যারা ঢোকেন নাই, তাদের জন্য অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস অর্থাৎ গ্রিন কার্ড অ্যাপ্লিকেশনটা অনেকটা বাধা হয়ে দাঁড়ায়। সেই ক্ষেত্রে 601A যেটাকে বলা হয় 601A প্রভিশনটা আছে এবং সেটা আরো কমপ্লিকেটেড বিষয়। এখানে টেলিভিশনে অনেকটা উপস্থাপন করা অনেকটা দুঃসাধ্য। অর্থাৎ এখানে অ্যাডজাস্টমেন্ট করা যাবে না, তবে ওয়েবার প্রসেস যদি অ্যাপ্রুভ হয়, অর্থাৎ ক্ষমা যদি গভর্নমেন্ট থেকে পেয়ে থাকেন, সেক্ষেত্রে দেশে গিয়ে আপনার লিগেলি আসতে পারেন। তো ওই জন্য যারা লিগেলি দেশে এন্ট্রেন্স করেন নাই, বিভিন্ন অবৈধ পথে বর্ডার ক্রস করে আসছেন, তারা গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন করার সময় অত্যন্ত এই পদ্ধতিটা অত্যন্ত জটিল এবং আপনারা কেয়ারফুলি অগ্রসর হতে হবে। সর্বশেষ হচ্ছে, what are the different types of green card application an alien can file?
সো ডিফারেন্ট টাইপ অফ গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন এখানে আমি উল্লেখ করতে চাই। যেমন $500,000 যেটা এখন $900,000 করা হয়েছে, $1 মিলিয়ন ভিসা করা হয়েছে। যারা $1 মিলিয়ন ইনভেস্টমেন্ট করবেন আরবান শহর সিটিগুলোতে, তারা গ্রিন কার্ড পেতে পারেন, এবং যারা রুরাল এরিয়াতে করবেন তারা অপেক্ষাকৃত কম ইনভেস্টমেন্টে গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন করতে পারেন। এছাড়া এর আগের বিভিন্ন টাইপের কথা তো বলেছি, আমি উল্লেখ করেছি, ম্যারেজ বেসড গ্রিন কার্ড হতে পারে, এমপ্লয়মেন্ট বেসড গ্রিন কার্ড হতে পারে। তবে মানি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অত্যন্ত কশাস হইতে হবে। এখানে অনেক ফ্রড ইনভলভ হয়, বিভিন্ন কোম্পানি, বিভিন্ন কনসাল্টিং ফার্ম আপনাকে ফলব্ধ করে টাকাগুলা নিয়ে যায়, এবং এই টাকাগুলা আর আসলে স্টেট স্পন্সর এজেন্সির কাছে টাকাগুলো জমা থাকে, তারা সেখান থেকে কনসাল্টিং এজেন্সির মাধ্যমে ইনভেস্ট করা হয়। তো এই জন্য যাদের কাছে প্রচুর টাকা নাই, হয়তো $1 মিলিয়ন আছে, পুরো $1 মিলিয়ন যদি আপনি এখানে ইনভেস্ট করেন, আপনার ইনভেস্টমেন্ট অনেক সময় ফেলিওর হইতে পারে, এবং কনসালটেন্সি ফি ধরেন অনেক সময় $1 থেকে $1.5 লক্ষ শুধু কনসালটেন্সি ফি চলে যায়। সেক্ষেত্রে বাংলাদেশ থেকে, অর্থাৎ যারা দরিদ্র রাষ্ট্র থেকে যে সমস্ত লোকেরা আসে, এদেরকে এই সিরিয়াস ইনভেস্টমেন্টের ব্যাপারে আপনারা সিরিয়াস লয়ার যাদের এই ক্ষেত্রে প্রচুর অভিজ্ঞতা আছে তাদেরকে হায়ার করতে হবে। এছাড়া আপনার ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটিও অনেক বেশি হইতে হবে, আপনাকে ধৈর্য ধরতে হবে। অনেক সময় বছর পর বছর সময় লাগে, আপনার গ্রিন কার্ডও হয় না, টাকাও ফেরত পাচ্ছেন না। সেক্ষেত্রে আমরা প্রতিনিয়ত বিগত 22-23 বছরে হাজার হাজার কল আমি পেয়েছি, এবং অলমোস্ট সবাইকে এই সেম কথাই বলেছি, ইনভেস্টমেন্ট করার আগে আপনাকে দেখতে হবে আপনার অতগুলো টাকা, অতটুকু রিস্কে যাওয়ার মতো অ্যাবিলিটি আছে কিনা, এবং আপনার ইনভেস্টমেন্ট অ্যাট রিস্ক অলওয়েজ সেটাকে মাথায় রেখেই ইনভেস্টমেন্ট বিষয়গুলোর জন্য অগ্রসর হতে হবে। সো মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে, এখানে গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন করার অনেক পথ আছে, বা প্রত্যেকটি পথেই জটিলতা রয়েছে। সেখানে আপনার মেডিকেল চেকআপের বিষয় আছে, স্পন্সরের বিষয় আছে, আপনার যদি বিয়ে যদি করে থাকেন সেটা বোনাফাইড ম্যারেজ রুল বলা হয়। বোনাফাইড মানে রিয়েল ম্যারেজ হইতে হবে। যদি কোনো কারণে শুধু কার্ডের জন্য বিয়ে করেন, সেখানে হিতে বিপরীত হইতে পারে, সেটা টোটালি রং। যদি কেউ অনেস্ট ইন্টেনশন নিয়ে বিয়ে করে থাকেন, দ্যাটস অ্যাবসলিউটলি গুড, এবং দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু গেট দি গ্রিন কার্ড। সো হাবিব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমি ইনিশিয়াল ইন্ট্রো দিয়েছি, আপনার জন্য কোনো কোশ্চেন থাকে সেটা আমি উত্তর দিতে পারি এখন। অবশ্যই। আমি এই ফাঁকে শুধু বলে রাখতে চাই, নরেন চক্রবর্তী, খালেদ আহমেদ, আরেকজন আছেন, তার নাম আমি উল্লেখ করতে পারছি না, কারণ আছে। উনি ওনার ভাইদের জন্য অ্যাপ্লাই করেছেন, ওনার মা এখন সিটিজেন, সেই গ্রিন কার্ড হোল্ডার। এই ব্যাপারে প্রশ্ন তুলে ধরবো। আসমা বেগম, আপনার প্রশ্নটি আমি নিয়ে রেখেছি, আমি একে একে আপনাদের সবার প্রশ্ন তুলে ধরবো। আমাদের সাথে ফোনে অনেকে আছেন, চলুন কয়েকটি প্রশ্ন এখনই নিয়ে নিই। কে আছেন আমাদের সাথে ফোনে? হ্যালো। হ্যাঁ জি, শুনছি, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হাবিব ভাই, মজুমদার ভাই, আমার দুইটা কোশ্চেন ছিল ইমিগ্রেশন নিয়ে। হ্যাঁ, করে ফেলুন। আমার প্রথম কোশ্চেন হলো, আমি আমার ভাই বোনদের জন্য 2013-তে অ্যাপ্লাই করছি, এই যে সেপ্টেম্বর আছে, বাট আমি কোনো অ্যাপ্রুভাল কিছু পাইনি। এলো এক নাম্বার 1 কোশ্চেন। আর দ্বিতীয় কোশ্চেন হলো, আমি অ্যাপ্লাই করার পরে আজকে 4 বছর হলো আমি ডিসেবিলিটি হয়ে গেছি, কিন্তু আমার 2 ভাই এখানে আছে, তারা পাসপোর্ট পাবে, একজন পাবে সামনে মানতে, আরেকজন মনে হয় তারপরে মানতে। তো তারা কি আমার সাথে অ্যাড হইতে পারবো নি এজ এ পিটিশনার হিসেবে? এই হলো আমার 2টা কোশ্চেন। আচ্ছা, আপনি তো সিটিজেন এখন, না? হ্যাঁ, আমি তো সিটিজেন আজকে প্রায় 30 বছর আগে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ হাবিব ভাই, এবং থ্যাংক ইউ ভাইজান আপনাকে। আপনার অত্যন্ত দুঃখিত আপনি যে ডিসেবল হয়ে গিয়েছেন। তবে 2013 সালে যে আপনি অ্যাপ্লাই করেছেন, প্রথম কোশ্চেন ছিল, এখনো অ্যাপ্রুভ হয় নাই। তবে আপনার হতাশ হওয়ার কারণ নাই। আর কোনো অ্যাপ্লিকেশনের পরে 2 বছরের মধ্যে অ্যাপ্রুভ হয়, কোনো সময় এটা আর অনেক বেশি সময় লাগে। বাট আপনার উচিত হবে পিরিয়ডিকলি আপনি USCIS.gov ওখানে গিয়ে দেখবেন যে আপনার কেসটা পেন্ডিং আছে নাকি কোনো কিছু সাইজে আপনি ফান্ড নাই। আর অ্যাড্রেস চেঞ্জ হলে এটা USCIS কেও জানাবেন, অ্যাট দি সেম টাইম পোস্ট অফিসেও অ্যাড্রেসটা চেঞ্জ করে রাখবেন। সো আশা করি আপনার অ্যাপ্রুভ হবে, এবং এটা হচ্ছে প্রথম কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, আপনি যেহেতু ডিসেবল, আপনার কোনো হয়তো আয় নাই, কর্মক্ষমতা নাই, সেক্ষেত্রে আপনার ভাইয়েরা যারা সিটিজেন হচ্ছে এখন, তারা স্পন্সর হতে পারবে কিনা? অ্যাবসলিউটলি। ওনাদের যদি ইনকাম থাকে, ওনারা জয়েন্ট স্পন্সর হিসেবে
থাকতে পারবে, এবং আপনার কোনো ইনকাম যদি নাও থাকে তাতেও কোনো অসুবিধা নেই। আপনি ব্ল্যাঙ্ক 864 ফাইল করবেন, অর্থাৎ আপনার স্পন্সর ফর্মটা ব্ল্যাঙ্ক থাকবে, বাট জয়েন্ট স্পন্সর পুরা লাইবিলিটিটা কভার করবে। যদি আইন আজকের পর্যায়ে সেম আইন থাকে এইটা, কারণ ইমিগ্রেশন ল অলওয়েজ চেঞ্জ হয়, বাট আশা করি আপনি আপনার জন্য কোনো অসুবিধা, আপনার ভাই বোনদের আনতে কোনো অসুবিধা হবে না, যেহেতু আপনার জয়েন্ট স্পন্সর আছে। ইভেন কি আপনার ভাই যদি নাও থাকে, তৃতীয় চতুর্থ ব্যক্তিও স্পন্সর করতে পারে জয়েন্ট স্পন্সর হিসেবে। আশা করি আপনার কোশ্চেন উত্তর পেয়েছেন। কিন্তু আমার কাছে একটু মানে 2013 সালে উনি করেছেন, উনি এখনো কোনো লেটার পাননি, এটির কিভাবে উনি সমাধান করবেন? লেটার উনি পেয়েছেন, উনি অ্যাপ্রুভাল পান নাই। অ্যাপ্রুভাল পাননি, ওকে ওকে, তো সেটা একটু সময় লাগবে। হ্যাঁ, অ্যাপ্রুভাল পেতে একটু সময়। আমি আরেকটি ফোন কল এখনই নিয়ে নিব। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হাবিব ভাই ভালো আছেন আশা করি। আমি আমার ইমিগ্রেশন একটা প্রশ্ন। জি হাবিব ভাই, সেটা হলো আমার ভাতিজি ওরা ইমিগ্রেন্ট হয় 2010 সালে সেপ্টেম্বরে। তো 2015 সাল পর্যন্ত তারা আসা যাওয়া করছে। 15 সালের পর থেকে আর আসা যাওয়া করে না। তো তাদের গ্রিন কার্ডের মেয়াদ ছিল সেপ্টেম্বর 2020। মেয়াদ শেষ হয়ে যায়, তারা 15 সাল থেকে আমেরিকার বাইরে আছে, বাংলাদেশে আছে। এখন তারা আমেরিকাতে আসতে চাচ্ছে। এখন এই যে কার্ড যেটা সেপ্টেম্বরে এক্সপায়ার করলো, এই কার্ডের ভিত্তিতে আসতে পারবে কিনা বা কিভাবে আসতে পারবে তারা? হ্যাঁ, বা নবায়ন করা যাবে কিনা? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং আমার মনে হয় অনেকেরই এই প্রশ্নটি থাকতে পারে। আপনারা একসাথে শুনে নিতে পারেন। যারা আসলে রুল হচ্ছে, আপনি গ্রিন কার্ড নিয়ে যুক্তরাষ্ট্রের বাইরে, বাংলাদেশ বা অন্য যে কোনো রাষ্ট্রে 1 বছরের বেশি সময় যদি থাকেন, তাহলে আপনার গ্রিন কার্ডটা রিভোক হয়ে যায়। সেক্ষেত্রে আপনাকে পুনরায় গ্রিন কার্ড অ্যাপ্লাই করতে হয়। তবে বর্তমান প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। বিগত অলমোস্ট 2 ইয়ার যেহেতু প্যান্ডামিক ছিল, প্যান্ডামিকের কারণে অনেকে যদি আপনি প্রমাণ করতে পারেন যে প্যান্ডামিকের কারণে আপনি এখানে আসতে পারেন নাই, তাহলে আপনাকে SB1 ভিসা অ্যাপ্লাই করতে হবে। SB1 ভিসা যদি গ্র্যান্ট করে, তাহলে আপনি এখানে আসিয়া গ্রিন কার্ডটা রিজিউম অর্থাৎ গ্রিন কার্ড পুনরুদ্ধার করতে পারবেন। সো আশা করি আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি। ওকে, এই প্রসঙ্গে আমি আরেকটি প্রশ্ন আপনার কাছে তুলে ধরতে চাই। আমাদের সাথে যোগাযোগ করেছিলেন বেশ কয়েকদিন আগে। উনি বলছিলেন যে ওনার গ্রিন কার্ডটি, কন্ডিশনাল গ্রিন কার্ডটি এক্সপায়ার হওয়ার আগেই উনি রিনিউর জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন, এবং উনি রিসিট লেটারও পেয়েছেন যে তারা পেয়েছে, তারা কাজ করছে। কিন্তু 13 বা 14 মাস হয়ে যাওয়ার পরে উনি কিন্তু গ্রিন কার্ডটি এখনও হাতে পাননি। এখন ওনার দেশে যাওয়ার জন্য, বাংলাদেশে যাওয়ার জন্য খুব জরুরি একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় উনি উনি কি রিসিট কার্ডটি নিয়ে ট্রাভেল করতে পারবেন কিনা, নাম্বার 1। নাম্বার 2, যদি না পারেন তাহলে ওনার করণীয় কি? থ্যাংক ইউ হাবিব ভাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। ওনার জন্য সুখবর দেবো আমি। উনি যে রিসিটটা পাইছে, ওই রিসিটটা 18 মাসের রিসিট, 13 মাস না। ওই রিসিটে লেখা থাকে 18 মান্থ ওয়ার্ক পারমিট ভ্যালিড ট্রাভেল পারমিটে। সুতরাং ওইটা নিয়েই, যদি এটা এখনো ভ্যালিড থাকে, ওইটা নিয়ে উনি যাইতে পারবেন। যদি এটা ভ্যালিড না থাকে, দেখা গেল এটা 18 মাস সময় দেওয়া, 18 মাসের ভিতরে গ্রিন কার্ড আসে না, 2 বছরও লাগে। সেই ক্ষেত্রে রুল হচ্ছে উনি ইনফো পাস বলা হয়, ইনফো পাস নিয়ে ফেডারেল পাসে গেলে ওনাকে স্ট্যাম্প দিয়ে দিবে আরও 18 মাসে। সুতরাং আশা করি ওনাকে আপনি কল দিয়ে জানাই দিবেন জিনিসটা, যে হি ক্যান, যদি এটা ভ্যালিড থাকে এখনো, ওইটা নিয়ে আসতে পারে। 13 মাস না, ওইটা 18 মাস ভ্যালিড থাকে। আর যদি 18 মাসের ভিতরে যদি গ্রিন কার্ড না আসে, হি ক্যান গো টু ফেডারেল প্লাজা, তারা স্ট্যাম্প দিয়ে দিবে আরো 18 মাস এক্সটেনশনের জন্য। সুতরাং ওই কাগজটাই ওনার গ্রিন কার্ড, ওটা দিয়ে উনি যাইতেও পারবে, আসতেও পারবে, কোনো অসুবিধা নেই। ইটস আ ওয়ান্ডারফুল নিউজ। থ্যাংক ইউ, অত্যন্ত মূল্যবান। আশা করি আপনি যিনি প্রশ্ন করেছিলেন এই প্রশ্নের উত্তরটা পেয়েছেন, কারণ এটি অত্যন্ত প্রয়োজনীয়। এরকম অনেকেরই হতে পারে। আমি আরেকটি ফোন কল এখনই নিয়ে নিব। কে আছেন আমাদের সাথে? কে আছেন আমাদের সাথে? নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ আমি বলতে চাচ্ছিলাম যে আমি আমার বোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম আপনার 2008 এর অক্টোবরে। জি। ওটা অ্যাপ্রুভ হয়ে এখন এনভিসিতে আছে, কিন্তু ইন দ্য মিন টাইম আমার যে ভাগ্নে আছে, ওর বয়সটা এই ডিসেম্বরে 21 ক্রস করবে। জি। এই ক্ষেত্রে কি কোনো আদার্স কোনো কিছু করতে হবে কিনা, যেহেতু এখনো তো ওয়েটিং আছে? হ্যাঁ, এই প্রশ্নটা আমরা প্রায় পেয়ে থাকি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, মোহাম্মদ এন মজুমদার। শিওর, ওইখানে এটা কিছুটা টাফ। এটা হয়েছে কি, যদি এখানে লটা লেখা হয়েছে এইভাবে, at the time visa available derivative beneficiary has to be under 21. So visa তো এখন অ্যাভেলেবল না, সুতরাং এখনই ওনার বয়স বাড়ে গেছে। সেক্ষেত্রে কাপসা রুল, কেস স্ট্যাটাস প্রোটেকশন রুল, চাইল্ড স্ট্যাটাস প্রোটেকশন রুলটা ওনার জন্য অ্যাপ্লিকেবল না। তবে এটা তারপর আমি বলবো, তারপর আপনারা কাপসা পিটিশন দিবেন,
কারণ প্যান্ডামিকের কারণে কেসগুলো মুভ হচ্ছে না, নাম্বার 1 একটা পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট হবে ওনার আপনার যারা বেনিফিশিয়ারি, প্রিন্সিপাল বেনিফিশিয়ারি আসার পরে আপনার যে ভাগিনা বা ভাগ্নি যেটা বয়স বাড়ে যাইতেছে, এরা ফলো আপ হিসাবে আসতে পারবে। যদি ওনাদেরকে সাথে নাও দেয় 2 বছর 3 বছর পরে এসে আসি ওদের সাথে জয়েন করতে পারবে। সুতরাং ওইটা আশা থাকে, এটা নিরাশ হওয়ার কথা না। তবে ওই ভাগিনা বা ভাগ্নি যা ভাতিজা আপনার বয়স সন্ধিক্ষণে আছে, সে যদি আনমেরিড থাকতে হবে, আনমেরিড থাকলে সে আসতে পারবে। ওকে, এই প্রসঙ্গে আরেকটি প্রশ্ন আমি করে খালেদ আহমেদ উনি জানতে চেয়েছেন যে এটি ফেসবুক থেকে নেয়া, সেটি হচ্ছে যে রিকোয়েস্ট লেটার কোথায় পাঠাবেন, এনভিসিতে না ইউএস এম্বাসি ঢাকাতে, দয়া করে জানাবেন। রিকোয়েস্ট লেটারটা কোথায় পাঠাবেন এটা ডিপেন্ড করে আপনার কেস কখন কোথায় কেস আছে। যদি কেসটা ন্যাশনাল বিশেষ সেন্টারে থাকে সেখানে এনবিসির ইমেল আছে, সবাই ইমেল দিতে পারেন অথবা আক্স এনবিসি দিতে পারেন। আর যদি কেস অলরেডি বাংলাদেশে চলে যায়, আপনার এখান থেকে সমস্ত কমপ্লিট করা হবে, তখন সে বাংলাদেশে দিতে পারবে বা এমবেসিতে দিতে পারবেন। এনবিসি মানে ন্যাশনাল ভিসা সেন্টার, সেখান থেকে সবকিছু কমপ্লিট করার পরেই এমবেসি অর্থাৎ সংশ্লিষ্ট দেশের এমবেসিতে পাঠানো হয়। তো কেসটা নোটিশের রুল হচ্ছে কেসটা হলো একটা সাইকেল। প্রথমে ফাইল করবেন আপনি ইউএসসিআইসি, সেখান থেকে কেসটা ফাইল হয়ে একটা সার্ভিস সেন্টারে যাবে, সার্ভিস সেন্টার থেকে ন্যাশনাল ভিসা সেন্টারে যাবে, ন্যাশনাল ভিসা সেন্টার থেকে সবকিছু কমপ্লিট হইয়া ইন্টারভিউ ডেট পড়লে তখন যাবে এটা এমবেসিতে। শুধু এখন আপনাকে নোটিশ ছাড়ার আগে, লেখার আগে আপনাকে জানতে হবে অ্যাট দ্যাট মোমেন্ট আপনার কেসটা কোথায় আছে। ওকে, একটি প্রশ্ন করছি, এটি একটু কমপ্লেক্স, কিন্তু আমি মনে করি এটি ইটস এ সোশ্যাল ইস্যু মানে অ্যাজ ওয়েল। নরেন চক্রবর্তী উনি বলছেন যে আমার বোনের হাজব্যান্ড ইউএস সিটিজেন, 2019 সালে ফেব্রুয়ারি মাসে তাদের বিয়ে হয়। বিয়ের সময় ওর হাজব্যান্ড ডিভোর্স ছিলেন ওনার হাজব্যান্ড অ্যাট দ্যাট টাইম। বর্তমানে আমার বোনের ইমিগ্রেশন কেসটা এনভিসিতে আছে, কিন্তু ওর হাজব্যান্ড এখন ওকে ডিভোর্স দিয়েছে এবং তার এক্স ওয়াইফের কাছে উনি ফেরত গেছেন। ওনার এক্স ওয়াইফ ইউএস সিটিজেন অ্যান্ড ওখানে ভালো কাজ করেন, অর্থাৎ এখানে ভালো কাজ করেন। আমার প্রশ্ন হলো এখন ওনার বোন কি কোনো আইনি ব্যবস্থা নিতে পারেন কিনা এই ব্যাপারটিতে? এবং উনি বলছেন যে এটা যেহেতু কেসটা এখনো বাংলাদেশে যায় নাই, উনি ইন্টারভিউ নেয় নাই, ওনার কোনো অধিকার এখনো বেস্টেড হয় নাই, অর্থাৎ ওনাকে এখনো আনা হয় নাই। সুতরাং ইউএস ল ওনাকে আর কোনো প্রোটেকশন দিবে না। যদি উনি এখানে চলে এসছে একদিনের জন্য আসার পর থেকে ওনার অনেক অধিকার বেস্টেড হইতো, ইউএস গভর্নমেন্ট প্রোটেকশন সে পাইতো। কিন্তু উনি এখনো আসে নাই, আনফর্চুনেটলি ওনার হাজবেন্ড যদি ওনাকে না আনে এখানে, তেমন কিছু করার নেই। আচ্ছা, উনি একটি প্রশ্নের সাথে জুড়ে দিয়েছেন আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে যে উনি কি কোনো প্রতারণার শাস্তি স্বরূপ কোনো কেস ফাইল করতে পারেন কিনা? সেটা যদি ওই বাংলাদেশে আইন মোতাবেক যদি উনি প্রমাণ করতে পারে যে ওনাকে কোনো আশ্বাস দিয়েছিল ভঙ্গ করেছে বা কোনো কিছু থাকে, সেটা ওই দেশের প্রচলিত আইন অনুসারে উনি করতে পারে যদি এরকম কোনো কজ এন্ড গ্রাউন্ড থাকে। যুক্তরাষ্ট্রের আইনে উনি অধিকার এখনো বেস্টেড হয় নাই, যেহেতু উনি এখন এই দেশে আসে নাই। জি, আমি এই সুযোগে একটি কথা জানিয়ে রাখতে চাই। আপনারা যারা দেখছেন অনুষ্ঠানটি, আগামী শুক্রবার আমি বাংলাদেশে যারা আছেন বিভিন্ন সময় বিভিন্ন অসুবিধায় পড়েন, অথবা বাংলাদেশে আমরা সবাই বাংলাদেশি বংশোদ্ভূত যারা এখানে আছি, আমাদের বিভিন্ন সমস্যা থেকে থাকে বাংলাদেশে। উত্তরাধিকার সূত্র প্রবলেম, ডিভোর্স প্রবলেম, সিভিল কেস উইচ ইজ টার্নস ইনটু ক্রিমিনাল, সম্পত্তি বিষয়ক, এই সমস্ত বিষয় নিয়ে আমি বাংলাদেশের একজন সুপ্রিম কোর্টের লয়ের সাথে যোগাযোগ করেছিলাম, যিনি এইটি প্র্যাকটিসও করে থাকেন এবং বিভিন্ন আইনি সহায়তা দিয়ে থাকেন। আমার বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। আমি আশা করছি আগামী সপ্তাহে এটি নিয়ে আমি একটি বিশদ আলোচনা থাকবো এবং আমি চেষ্টা করছি ওনাকে রাখা আমার সাথে আগামী সপ্তাহে। আমি মনে করি এই যে প্রশ্নটি, এটি অত্যন্ত মানে একেবারে ওই আঙ্গিকে পড়ে গেছে। বিভিন্ন প্রশ্ন আমরা সাজিয়ে রেখেছি আপনাদের জন্য, উত্তরাধিকার, সম্পত্তি, বাসাবাড়ি, ক্রয় বিক্রয়, ডিভোর্স, সিভিল, ক্রিমিনাল, বার্থ সার্টিফিকেট ইস্যু, সব কিছু আমরা চেষ্টা করবো সেখানে তুলে ধরার। আমি চলে যাব ফোনে। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, শুনছি, বলুন। জি ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল ইমিগ্রেশন নিয়ে। বলুন। আমার অ্যাসাইলাম কেসটা পেন্ডিং এ আছে এবং আমি এমপ্লয়মেন্ট অথরাইজেশনের জন্য আমি এখন এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করছি। এখন আমার এমপ্লয়মেন্ট অথরাইজেশন এক্সপায়ার হয়ে যাবে এই মাসের 23 তারিখে।
এখন আমি W2 তে অলরেডি কাজ করতেছি, এখন কি আমি কাজ কি কন্টিনিউ করব? আমি অলরেডি অ্যাপ্লাই করছি, বাট আমি কোনো লেটার পাইনি এখনো বুঝতে পেরেছি। যে রিসিভ হয়েছে। হ্যাঁ, আপনার প্রশ্নটি হচ্ছে কি আপনি কি কাজ কন্টিনিউ করে যাবেন নাকি আপনার এটা আইনি কোনো বাধা আছে কিনা, রাইট? জি বুঝতে পেরেছি। মজুমদার সাহেব, আপনার কাজ আমি বলবো কাজ কন্টিনিউ করে যাবেনই, কারণ এটা এমপ্লয়ারের দায়িত্ব আপনার এমপ্লয়মেন্ট ভেরিফিকেশন করা, ভেরিফাইড করে, এটা আপনার দায়িত্ব না। আপনার কাজ করে যান। এবং মাথায় রাখবেন এখন কিন্তু এমপ্লয়মেন্ট কার্ড আসতে 6 মাস লাগে, এর আগে থেকে করবেন। এবং ইন দি মিন টাইম যদি এমপ্লয়ার আপনাকে চায় যে তোমার ওয়ার্ক অথরাইজেশন নাই, তখন আপনি যে রিসিভ নোটিশটা আছে ওইটা প্রুফ দেন আপনার এমপ্লয়মেন্ট কার্ড ইজ আন্ডার প্রসেস। ওই রিসিভ নোটিশটা দেখাইলে অনেক এমপ্লয়ার এটাকে অ্যাকসেপ্ট করে। বাট ফেডারেল গভর্নমেন্ট কিছু গভর্নমেন্ট এজেন্সি এমপ্লয়মেন্ট অথরাইজেশন এক্সপায়ার হওয়ার সাথে সাথে তাদেরকে নোটিশ দিয়ে দেয় যে ইউ হ্যাভ টু লিভ বিকজ ইউ ডু নট হ্যাভ এ এমপ্লয়মেন্ট অথরাইজেশন। আপনাকে যদি কিছু দেয় নাই, সুতরাং বার্ডেন অফ প্রুফ তাদের হাতে, আপনি কাজ কন্টিনিউ করে যান। জি, এবং এটা এই যেটি মোহাম্মদ এন মজুমদার বলছেন, দিস ইজ ট্রু। লিগালি একেবারে 100% টেকনিক্যালি ইউ আর নট সাপোজ টু ওয়ার্ক, আপনি কাজ করতে পারেন না। দিস ইজ বাই হিউম্যান রিসোর্স, বাই ফেডারেল ল অ্যান্ড রুলস। হাউএভার উনি যেটি বললেন যে এমপ্লয়ারের দায়িত্ব হচ্ছে এটি চেক করা, আপনার দায়িত্ব না। কাজেই স্বপ্রণোদিত হয়ে কিছু না করাটাই বুদ্ধিমানের কাজ হবে। আপনাকে যদি বলা হয় যে এই মুহূর্তে তুমি কাজ করতে পারবে না বিকজ অফ দিস, তখন আপনি বিরত থাকলেন, তার আগে পর্যন্ত আপনি কাজ করে যান। কোনো দ্যাটস আই এম নট এ লিগাল এক্সপার্ট, বাট যতটুকু শুনলাম মোহাম্মদ এন মজুমদারের কাছ থেকে আমি সেটুকুই তুলে ধরলাম। মোহাম্মদ এন মজুমদার আমাদের সাথে ফোনে আরও অনেকে আছেন, চলুন আরও কয়েকটি প্রশ্ন এখনই নিয়ে নেই। কে আছেন আমাদের সাথে? কে আছেন? আপনি কি নাম বলে প্রশ্নটি করবেন দয়া করে? হ্যাঁ ভাই, কথা বলতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল। কোয়েশ্চেনটা হচ্ছে আমি আমার গ্রিন কার্ডে স্পেলিং এ রং হয়েছিল। আমি অগাস্টের 20 তারিখ 2020-এ ওইটা অ্যাটর্নি দ্বারা সাবমিট করছি, বাট এখন তো টোটালি 1 বছর শেষ। এখন আমি এখন পর্যন্ত কোনো খবর পাইতেছি না। লাইক আমি ফিঙ্গারপ্রিন্ট দিছি লাইক 5 মাস আগে, 3-4 মাস আগে। এখন এটা কত সময় লাগতে পারে আরো? আর আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, আমার আম্মা ইউএস থেকে গেছে 2020-এর জুলাই মাসে। এখন উনি আর আসে নাই। এখন ওনারে কি এনিহাউ, যেহেতু 1 বছর শেষ হয়ে গেছে, এনিহাউ কি আনা যাবে? আর আমার আব্বা ভিসা পাইছিল ফেব্রুয়ারিতে 2020-এর, উনি আসে নাই টোটালি। তো উনি আসেনি? উনি কি না, উনি আসে নাই। এনিহাউ উনি কি কোনোভাবে ইউএসএ আবার ঢুকতে পারবে? ওকে, মোহাম্মদ এন মজুমদার, আপনি কোশ্চেন হচ্ছে আপনার যে গ্রিন কার্ডে স্পেলিং রং ছিল, এটা সংশোধন করতে দিয়েছেন। আমার কোশ্চেন হলো যখন আপনি I-90 ফাইল করছেন, I-90 যেভাবে করা যায় সেখানে অনেকগুলো চয়েস বক্স থাকে। যদি আপনার গ্রিন কার্ডের ভুলটা যদি আপনার নিজেরই হয়ে থাকে, অর্থাৎ আপনি যখন অ্যাপ্লিকেশন করছেন সেখানে যদি আপনি নিজে ভুল দিয়ে থাকেন, সেই কারণে তারা ভুল নাম দিয়ে থাকে, তাহলে আপনাকে ফি দিয়া করতে হবে। আর যদি ওনারাই ভুল করে থাকে তাহলে ওনারা সংশোধন করে দেবে বিনা ফিতে। তবে আমি সবাইকে এনকারেজ করি যে ফি দিয়েই করা। ফি দিয়া করলে তারা কার্ডটা দিয়ে দিবে কোনো কথা না বলিয়া। এটা ওর দ্য রিজন হইতে পারে, হয়তো এখানে আর একটা রিজন হইতে পারে, এখন তো ইমিগ্রেশন এমনিতে স্লো, যেহেতু 3 মাস আগে আপনি দিয়েছেন ফিঙ্গারপ্রিন্ট, আপনি এটা আসবে। বাট মাঝে মধ্যে আপনি খবর রাখবেন USCIS.gov লেফট সাইডে আপনি যখন কেস স্ট্যাটাস অনলাইন, সেখানে ওই রিসিভ নাম্বারটা দিলে আপনাকে গ্রিন কার্ডটা ফাটালো কিনা সেটা আপনি খবর পাবেন। অনেক সময় গ্রিন কার্ড ফাটালে যদি আপনি না পান, দেন এগেইন আবার 1 বছর অপেক্ষা করতে হবে। আশা করি আপনার গ্রিন কার্ড আসবে। তো সেকেন্ড কোশ্চেন হচ্ছে আপনার মা বাবা যারা বাংলাদেশে স্টাক হয়ে আছে, সেম রুল, ওনারা SB1 এর জন্য আপনি ইমেল পাঠান। ইমেল পাঠাইলে SB1 এর ইমেল রেসপন্স করলে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন। অ্যাপয়েন্টমেন্টে আপনাদেরকে ডকুমেন্ট নিতে হবে, আপনার গ্রিন কার্ডের কপি, আপনার আইটিনারি, আপনার I-131 এর কপি এবং ইমিগ্রেশন ফি, এবং বাংলাদেশে কেন আপনি আসতে পারেন নাই, যেমন ওইটা এক্সপ্লেন করলে আপনাকে SB1 দিবে। এটা সবার জন্য প্রযোজ্য যারা স্টাক হয়ে আছেন। এটাকে রুল হচ্ছে ইউ হ্যাভ টু প্রুভ দ্যাট ইউর স্টেইং ইন বাংলাদেশ ওয়াজ সাম সিচুয়েশন বিয়ন্ড ইউর কন্ট্রোল। তো সেটা প্রমাণ করতে হলে আপনাকে আসতে দিবে। আর ওনার বাবা যিনি ভিসা পেয়েছিলেন আসেনি, সেই ব্যাপারে কি করতে পারেন? ভিসা একদম আসেনি নাই, সেক্ষেত্রে এমবাসিতে যোগাযোগ। যদি ভিসা পেয়ে না আসি থাকে, ওই প্যাকেজটা যেহেতু প্যাকেজ ওনাকে দিয়েছিল, ওইটা রিনিউ করার জন্য এমবাসিতে আবার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাইতে হবে। দেখেন এই যা ডিসক্রিপশন, তারা হয়তো
ওইটা স্ট্যাচু অফ লিমিটে যদি নির্দিষ্ট টাইমটা যদি থেকে থাকে তারা আবার রিইস্যু করতে পারে অথবা রিঅ্যাপ্লাই করতে বলতে পারে। বাট রেমেডি হচ্ছে ইউ হ্যাভ টু গো টু দ্য কনসুলেট। ওকে, আসমা বেগম এবং মোহাম্মদ উদ্দিন আপনাদের দুটি প্রশ্ন আমি নিয়ে রেখেছি। আচ্ছা, একটি প্রশ্ন আমি এখনই তুলে ধরতে চাই, কারণ একেবারেই আচ্ছা একটি প্রশ্ন, অন্য একটি প্রশ্ন তুলে ধরছি ফেসবুক থেকে। উনি বলছেন উনি এখানকার সিটিজেন, উনি ওনার ভাইদের জন্য অ্যাপ্লাই করেছিলেন বেশ অনেক বছর আগে, এটি 5 বছর হয়ে গেছে। এখন ওনার মা ইতিমধ্যে চলে এসেছেন এখানে এবং ওনার মা গ্রিন কার্ড পেয়ে গেছেন। এই কেসটি কি উনি শুনেছেন যে ওনার মায়ের নামে যদি ট্রান্সফার করেন তাহলে এটি ত্বরান্বিত হতে পারে বলে উনি ধারণা করছেন বা শুনেছেন? জানতে চাচ্ছেন আসলে কি ঘটনাটা কি এরকম কিনা? থ্যাংক ইউ হাবিব ভাই। আমি অলমোস্ট এভরিডে ট্রান্সফার বলতে কোনো শব্দই নাই। আপনি পিটিশনার, আপনার পিটিশনটা শেষ হওয়া পর্যন্ত আপনি পিটিশনার থাকতে হবে, আনলেস ইউ ডাই। আপনি যদি মারা যান তাহলে সাবস্টিটিউট স্পন্সর কেউ হইতে পারে, বাট আদার দ্যান দ্যাট ট্রান্সফার বলতে কোনো শব্দ নেই। এই জিনিসটাকে ব্যবহার করে একজনের কেস একজনের নামে কখনো ট্রান্সফার করার কোনো রুল নাই। অর্থাৎ ওনার মা যদি এখন নতুন করে কেস করেন সেটা হবে নতুন একটি কেস এবং নতুন অ্যাপ্লিকেশন। অলসো এটা ডিপেন্ড করে মা কোয়ালিফাই হচ্ছে কিনা। মা যদি গ্রিন কার্ডধারী হয় সে শুধু আন্ডার এজ মাইনর চিলড্রেনের জন্য অ্যাপ্লাই করতে পারে। উনি সিটিজেন না হওয়া পর্যন্ত যাদের 21 ইয়ার এজের বেশি ছেলেমেয়েদের জন্য উনি অ্যাপ্লাই করতে পারবেন না, উনি কোয়ালিফাইড না। এটা ডিপেন্ড করে হাউ ওল্ড ইজ দ্য চিলড্রেন। আচ্ছা, আর আরেকটি ছোট প্রশ্ন, আসমা বেগম উনি জানতে চাচ্ছেন, হাবিব প্লিজ আপনি একটু মজুমদার সাহেবকে জিজ্ঞেস করবেন যে ফার্স্ট নেমে এমডি থাকে, যদি আমার ফার্স্ট নেমের মধ্যে এমডি থাকে উইচ ইজ অন্য কোথাও নেই, তাহলে ইউএসএতে আসতে কোনো প্রবলেম হবে কিনা প্লিজ একটু জানাবেন। অনেক ক্ষেত্রে দেখা গেছে তারা এমডি জিজ্ঞাসা করে এমডি কি, তখন তারা স্পেল আউট করে মোহাম্মদ বসাই দিই। বাট মেনি পিপল এমডি, এমএসটি, আলহাজ এগুলো এইসব নাম দিয়ে চলে এসেছি। এটা ডিপেন্ড করে যে অফিসার কত হার্ড হবে আপনার উপরে। বাট এমডি হওয়াটা আপনার জন্য কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না। বাট ভবিষ্যতে আমরা সবাইকে অনুরোধ করব এমডি বা ফিকটিশিয়াস নেম বলা হয় এদেরকে, এমডি, আলহাজ, এমএসটি এগুলো না লেখাই ভালো, রিয়েল নামটা লেখাই ভালো। হ্যাঁ, মৃত মোহাম্মদ অমুক, মৃত না লেখা ভালো, নামটাই লেখা ভালো, বাঞ্ছনীয় নয়। কে আছেন আমাদের সাথে ফোনে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। জি, আমি ব্রঙ্কস থেকে বলছিলাম। আমার কোয়েশ্চেনটা হচ্ছে সিটিজেনশিপ অ্যাপ্লাই নিয়ে। সেটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি গত বছর লাস্টে আমি সিটিজেনশিপে অ্যাপ্লাই করি। তারপরে 4 মাস পর্যন্ত আমার কোনো ফিঙ্গারপ্রিন্টের পেপার আসেনি। তো না আসার কারণে আমি ভাবছিলাম যে লেট হবে বা কিছু, সেজন্য আমি অ্যাকচুয়ালি বাংলাদেশে যাই একটা ইমার্জেন্সি কারণে। যাওয়ার পরে বাংলাদেশে আমি প্রায় 6 মাসের মতো ছিলাম। থাকার পরে আমি 2 সপ্তাহ আগে আমি বাংলাদেশ থেকে আসি। ওই 6 মাসের মধ্যে আমার অ্যাকচুয়ালি 2বার ফিঙ্গারপ্রিন্টের কাগজটা আসে, আর আমি 2বারই অ্যাপয়েন্টমেন্টটা মিস করি। সেকেন্ড টাইম অ্যাকচুয়ালি রিএক্সকেজুল করা হয়েছে, সেটা মিস করার কথা না, কিন্তু আমার ফ্লাইট ক্যান্সেল হওয়ার কারণে আমার সেকেন্ড অ্যাপয়েন্টমেন্টটাও মিস হয়েছে। এখন আমার নেক্সট আমি কি করতে পারি? কতদিন আগে মিস হলো আপনার এটা? এই যে আমার এটা আগস্টের 30 তারিখে ছিল লাস্ট অ্যাপয়েন্টমেন্ট। ওকে, দেখি আমাদের মজুমদার সাহেব কি বলেন, নিশ্চয়ই একটা উপায় বলবেন। আমি একটা খুব ভালো তথ্য দিই। আপনি কালকেই অ্যাপ্লিকেশন সাপোর্ট সেন্টারে চলে যান। অনেক সময় তারা ওই দেরিতে গেলে দেখা গেছে আমাদেরকে না বলিয়াও অনেক ক্লায়েন্ট, আমি ক্লায়েন্ট থেকে শিখছি এটা, ক্লায়েন্টে বলে দেবো আমাদের দেরি চলে গেছে, খবর নিতে গেলে ক্লায়েন্ট নেই কিনা, তো তারা নিয়ে ফেলছি। আপনারা নিয়ে যান, আপনার কথা নিতে পারে। যদি আপনি এটা এতটুকু বলবেন যে আমি ফরগেট বা সামথিং এরকম কিছু বললে হয়তো তারা নিয়ে নিতে পারে। যদি না নেই সেক্ষেত্রে আপনারা ওই ইউএসসিএসকে আবার ইমিডিয়েটলি লিখবেন যে আপনারা যে কথা আমাকে বললেন যে একটা ভেরি সিরিয়াস সিচুয়েশনের কারণে আমি যাইতে পারি নাই, আমি মনে করি তারা একটা রিস্কেজুল করবে। তবে আপনি ইমিডিয়েটলি কালকেই যান। কালকে তো বন্ধ, অনেক অ্যাপ্লিকেশন সাপোর্ট সেন্টার শনিবার বন্ধ থাকে, বাট মানডে মাস্ট যাবেন যদি শনিবার খোলা না থাকে। রাইট, আমি মজুমদার সাহেবের সাথে এক গলায় বলবো যে এরকম ঘটনা আমার নিজের দেখা। যে অ্যাপয়েন্টমেন্টে ছিল সেটি 2 সপ্তাহ পুরান। আমাকে জিজ্ঞেস করা, আমি বলেছি আপনি সোজা কাগজটা নিয়ে চলে যান, আর যেই থাকবে অ্যাপয়েন্টমেন্টের যিনি থাকেন ফ্রন্ট ডেস্কে, উনি দেখার পরে উনি যখন প্রশ্ন করবেন আপনি খুব নরম গলায় খুব সুন্দর করে বলবেন যে সামহাও এটা আমার ওভারসাইট হয়ে গেছে, আমি খেয়াল করিনি। আমি 90% নিশ্চয়তা দিতে পারি, 100% না 90%, যে তারা সহযোগিতা করে থাকেন এবং ফিঙ্গারপ্রিন্টও নিয়ে নেবেন। কাজেই মজুমদার সাহেব যেটি বলেছেন, মানডে ফার্স্ট থিং গো দেয়ার আর্লি, তাড়াতাড়ি চলে যাবেন। তো আশা করি আপনার প্রশ্ন উত্তর আপনি পেয়েছেন। কে আছেন ফোনে আমাদের সাথে?
কে আছেন? আপনি কি শুনতে পাচ্ছেন? না, যদি শুনতে পেয়ে থাকেন নাম। হ্যালো হাবিব ভাই। হ্যাঁ বলুন। জি ভাই, আমার দুইটা প্রশ্ন ছিল, একটা আনএমপ্লয়মেন্ট আর ইমিগ্রেশন। দুইটা। আচ্ছা, ইমিগ্রেশনের প্রশ্নটা আগে করে ফেলুন। হ্যাঁ আচ্ছা, ইমিগ্রেশনের প্রশ্ন হচ্ছে আপনার, আমার ভাবির জন্য 2017 সনে অ্যাপ্লাই করা হয়েছিল। এখন এনবিসিতে আছে কেসটা, ওরা বলছে 30 ডেজের মধ্যে জানাবে। তো এখন আমরা কি করতে পারি? আর আরেকটা কোশ্চেন হচ্ছে ইমিগ্রেশনেই আমার ভাই তার বাচ্চা এন্ড ভাবির জন্য অ্যাপ্লাই করবে। এখন আপনার ওই বাচ্চা আর ভাবির জন্য যে অ্যাপ্লাই করবে, বাচ্চারা 14 বছর আর হচ্ছে আপনার 18 বছর। এখন ওদের কি একই অ্যাপ্লিকেশন করতে হবে না সেপারেট অ্যাপ্লিকেশন করতে হবে ভাবি আর বাচ্চাদের জন্য? ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। যদি আপনার ভাই যদি সিটিজেন হয়ে থাকে তাহলে আপনার ওনার ওয়াইফের জন্য সেপারেট পিটিশন এবং বাচ্চাদের জন্য সেপারেট পিটিশন করতে হবে। যদি উনি গ্রিন কার্ডধারী হয় তাহলে একই পিটিশনই চলবে। আর একটা কোশ্চেন ছিল যেটা 30 ডেজ বলছে, সুতরাং 30 ডেজ আপনাকে ওয়েট করতে হবে, সেখানে আশা করি আপনাকে একটা রেজাল্ট দিবে। জি, আর আমি আরেকটি প্রশ্ন ফেসবুক থেকে তুলে ধরছি, সেটি হচ্ছে মোহাম্মদ উদ্দিন। উনি জানতে চেয়েছেন যে, উনি বলছেন, উনি মোহাম্মদ উদ্দিন, আপনার প্রশ্নটি নিলাম। উনি বলছেন উনি ওনার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছিলেন 2009 সালে, যেটি অ্যাপ্রুভাল উনি পেয়েছিলেন একই বছরে, সেম ইয়ার। তো ওনার ভাই কবে নাগাদ ওয়েলকাম লেটার অথবা কোনো ধরনের ইনভয়েস পেতে পারেন বলে আপনি মনে করেন, জানতে চেয়েছেন? এটা প্রায়োরিটি ডেটের উপর ডিপেন্ড করে, প্রায়োরিটি যখন আসবে তখন উনি পাবে। জি, ধন্যবাদ আপনাকে। আমি চলে যাব ফোনে। কে আছেন আমাদের সাথে? হ্যাঁ হ্যালো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। হ্যাঁ, আমার 2 মেয়ের লাগে 2006 এ অ্যাপ্লাই করছে, 20 টাকা নিচ্ছে, সব রেডি। বলছে যে 60 দিনের মধ্যে আপনাকে ডাকবে ইন্টারভিউর জন্য। এখন আর 10 দিন আছে, ডাকে নাই। এখন কি করার? তাই ইমেল পাঠানো ওদেরকে, আপনারা যদি ডাকে নাই, এটা একমাত্র কাজ করতে হবে। এখন আপনি ইমেল দিয়ে যে দেখছি তুমি দেখো না কেন, একে রিস্কেজুল করলো কিনা, কোনো আপনার কোনো ইনফরমেশন মিসিং হচ্ছে কিনা, ওদের সাথে কন্ট্যাক্টে থাকেন, সেটাই করণীয় বলে মনে করি। আমি আরেকটি প্রশ্ন এসকে শেখ ওনার প্রশ্নটি তুলে ধরছেন। উনি জানতে চেয়েছেন 5 বছর হয়ে গেছে এখানে আসার উনি অন্য কোনো কেস করেননি। এই 5 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরও কি উনি অ্যাসাইলেম ফাইল করতে পারেন কিনা? শিওর। সো উনি একটু আগে যেটা আমরা প্রথমে বলতেছিলাম, আপনি যেহেতু 5 বছর হয়ে গেছে, এখন আমার কোনো স্ট্যাটাস নাই, এই ক্ষেত্রে যদি আপনি ইউএস সিটিজেনকে বিয়ে করেন, সেটা আপনার একটা গ্রিন কার্ডের থাকতে পারে। আর সেকেন্ড অপশন হচ্ছে অ্যাসাইলেমও আপনি ফাইল করতে পারেন, যদি আপনি প্রমাণ করতে পারেন যে কেন আপনি এই 5 বছর পর্যন্ত কোথায় ছিলেন, কেন করলেন না। সেক্ষেত্রে আপনি কোনো আইনজীবী পরামর্শ ইনহাউস নিতে হবে, কারণ অনেকগুলো টেকনিক্যাল ইস্যু আমরা তুলে ধরতে চাই না এবং দেওয়া ঠিকও না। ওকে, সারা বড়াই, আপনি বলছেন যে আপনি 3 বছর ধরে কল দিচ্ছেন, লাইন পাওয়া যাচ্ছে না। আপনার প্রশ্নটা আপনি পাঠিয়ে দেন, অনুষ্ঠান শেষ হয়ে গেলে প্রশ্নটি নিয়ে রাখবো, আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো। অ্যাটলিস্ট অনুষ্ঠান শেষ হয়ে গেলেও দেওয়ার চেষ্টা করবো, কোনো অসুবিধা নেই। আমি দুঃখিত যে আপনি ফোন করে পাচ্ছেন না, কারণ সঙ্গত কারণে অনেকেই ফোন করে থাকেন, আমরা চেষ্টা করি সবার উত্তর দেওয়ার। আমি খুবই দুঃখিত যে আপনার প্রশ্নের উত্তর দেওয়া হয়নি। আপনি কিন্তু আপনার প্রশ্নটা পাঠিয়ে দিবেন, আমি কথা দিলাম আপনাকে, উই উইল গেট ব্যাক টু ইউ, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কে আছেন আমাদের সাথে ফোনে? হ্যালো। জি, শুনছি, বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। হাবিব ভাই কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। জি, আমি কুইন্স থেকে মোহাম্মদ বলছিলাম। হ্যাঁ, বলুন। আমি আজকে আপনার যে ভিউজ অনুষ্ঠানটা করেছেন সেটা আমি দেখেছি, এবং সেটা দেখার পরিপ্রেক্ষিতে আপনাকে একটা অনুরোধ জানানোর জন্য আমি ফোন করেছি। সেটা হচ্ছে যে আপনি টিএলসি, এইচআই, এফএইচবি যে ব্ল্যাক কার্ডগুলো চলে, সেগুলো নিয়ে আর একটু ইনভেস্টিগেশন করে যদি আর একটা অনুষ্ঠান করেন তাহলে আমরা খুবই উপকৃত হব। কারণ এটা বর্তমানে, সরি আমি আপনাদের বেশি সময় নিব না, মেডালিয়ানের মতোই কিছু একটা হচ্ছে। যারা উবার পার্টনার আছে, যাদের নিজস্ব গাড়ি নেই, তারা উবার পার্টনারের কাছ থেকে গাড়িটা নিতে হয়, এবং সেখানে তারা তাদের ইচ্ছে মতো প্রাইস দাবি করে। এবং এদিকে যদি লিস্ট টু ওন সম্পর্ক একটা বিষয় এখানে আছে, সেটাতে যায় তারা, তাহলে টয়োটা ক্যামরি একটার প্রাইস 20,000 থেকে $22,000, সেটা তারা 72,000 পে করতে হয় একজনকে। তো এই বিষয়গুলো নিয়ে যদি আরেকটা অনুষ্ঠান করেন তাহলে
খুবই উপকৃত হব। আমি আপনাকে কথা দিচ্ছি, কারণ আমি যদি আমাদের রিসোর্স লিমিটেড, তারপর আমি চেষ্টা করে থাকি এই ধরনের, আমি আর বাড়ি বললাম না, আই এম ওয়ার্কিং অন ইট। আমি আপনাকে কথা দিলাম, আই হ্যাভ বিন ওয়ার্কিং অন ইট ফর লাস্ট 2 months অ্যান্ড ইটস কল্ড প্রেডিটরি লেন্ডিং অ্যান্ড আমি কাজ করছি এবং যথাযথ প্রতিষ্ঠানের সাথেই কাজ করছি। লিপি রাজি, আপনি বলেছেন আপনি দেশের বাড়ি থেকে লেবু শুটকি এনেছেন, কার কার লাগবে? আমাদের লাগবে, পাঠিয়ে দিন, আমরা সাদরে সেটি গ্রহণ করব। আমি আরেকটি প্রশ্ন এখনই নিয়ে নিব। হ্যাঁ, কে আছেন আমাদের সাথে ফোনে? ভাই আসসালামু আলাইকুম, আমি সেখান থেকে বলছি, মোহাম্মদ রহমান। জি বলুন। আমার এই সোশ্যাল সিকিউরিটি কার্ডটা হারিয়ে গেছে, এখন আমি কিভাবে এই জিনিসটা পাইতে পারি? আচ্ছা, খুব ভালো প্রশ্ন করেছেন, অনেকেরই এটা হতে পারে। মোহাম্মদ এন মজুমদার। ভেরি ইজি, আপনি সোশ্যাল সিকিউরিটি 800 নাম্বারে কল দিয়া অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন, তারা আপনাকে কার্ড দিবে। ইজ ভেরি ভেরি ইজি প্রসেস। এই নাম্বারটা এই মুহূর্তে আমার সামনে নেই, গুগলে চেক করলে আপনি ইজিলি 1800 নাম্বার আছে সোশ্যাল সিকিউরিটি, ওই নাম্বারে কল দিয়ে আপনি ইনফরমেশনটা জানিয়ে নেবেন কিভাবে আপনি এই কার্ডটা পেতে পারেন। জি, মোহাম্মদ এন মজুমদার, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। আপনি যদি আপনার হাতে 30 সেকেন্ডের সময় আছে, 30 সেকেন্ডের মতো, 40 সেকেন্ড নিতে পারেন, আপনি কিছু যদি শেয়ার করতে চান যারা দেখছেন অনুষ্ঠানটি তাদের জন্য। থ্যাংক ইউ হাবিব ভাই এই সুযোগটা দেওয়ার জন্য। তো সবাইকে আমি অনুরোধ করবো, TVN 24 এর সকল দর্শক শ্রোতা যারা আছেন, আমাদের এই অনুষ্ঠানটা আপনারা শেয়ার করবেন। যত বেশি শেয়ার করবেন, এতে করে যে ভাইটাল ইনফরমেশন, অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলা জনগণের কাছে চলে যায়। কারণ আমরা যখন ভিউ করি, যখন আমরা অনুষ্ঠানটা করি, অনেকে দেখতে পারে না, অথচ কাজ থাকে বা ঘুমে থাকে। সো এই জন্য আমি আমার অনুরোধ থাকবে, সবাই শেয়ার করবেন। আমিও কিন্তু বিভিন্ন গ্রুপে শেয়ার করি, সো দ্যাট মেনি পিপল ক্যান গেট দি সেম ইনফরমেশন, যাদের উপকৃত হবে। আশা করি আমাদের এই অনুষ্ঠানে উপস্থাপনা আপনাদের উপকার হচ্ছে, এবং শুভরাত্রি সবাইকে। ধন্যবাদ হাবিব ভাই। এবং আমি শুধু বলে দিতে চাই, সারা বড়াই, আপনার প্রশ্নটি এখন পেয়ে গেছি, আমি এটি নিয়ে নিচ্ছি এবং আপনি আপনার প্রশ্ন উত্তর পাবেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কাবরাতুন নেসা, উনি বলেছেন যে আমাদের জন্য অনেক দোয়া রইল। আপনাদের এই সহানুভূতি যখন আমাদের সাথে থাকে, বা সহানুভূতিশীল কথাবার্তা, আমরা সত্যিকার অর্থে অনুপ্রাণিত হই এবং আরও বেশি করে কাজ করার উৎসাহ পাই। কাজে সেটা অব্যাহত থাকবে বলে আমি মনে করি। মোহাম্মদ এন মজুমদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য। আপনার সাথে যেরকমভাবে দেখা হতে থাকবে। আপনি ভালো থাকবেন। থ্যাংক ইউ, শুভরাত্রি। শুভরাত্রি আপনাকেও। আপনারা যারা অনুষ্ঠানটি দেখছিলেন, যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। প্রশ্ন থাকলে জানাবেন কেমন লাগলো, কোনো প্রশ্ন, আর কি ধরনের অনুষ্ঠান করলে, কোন প্রশ্ন নিয়ে বা কোন বিষয়বস্তু নিয়ে, যেরকম আমাদের এক ভাই ফোন করেছিলেন, আমরা ডেফিনেটলি একেবারেই মন প্রাণ দিয়ে সেই ব্যাপারে কাজ করে থাকি আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে। আশা করি আপনারা সেটি বুঝতে পেরেছেন। কিন্তু আমাদের প্রচেষ্টা থাকে এটি অব্যাহত রাখার, এবং সেই প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি। আপনারা আমাদের পাশে থাকবেন এই প্রচেষ্টায়, সেটাও আমি বিশ্বাস করি। কেননা TVN 24 সবসময় থাকবে আপনাদের পাশে। TVN 24 বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।